সুপ্রিয় বন্ধুগণ, জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি শিল্প ও সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। আজও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এক প্রিয় মুখ, আপনজন এবং বিশিষ্ট গল্পকার, অনুবাদক, প্রাবন্ধিক, যার অনেকগুলো পরিচয় রয়েছে, মুজাফফর হোসেন। মুজাফফর, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই জয়ানন্দিনীর শিল্প সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। আপনাকে ধন্যবাদ আপা। কেমন আছো? ভালো আছি, আশা করি আপনি এবং আমাদের যারা শুনছেন এই মুহূর্তে তারাও ভালো আছে। সময়টা আসলেই একটু অস্থিরতার, তবু আমরা সবাই ভালো থাকার চেষ্টা করছি। আর এই যে এই সময়ের প্রতিনিধিত্ব করছেন আমাদের মুজাফফর হোসেন। সাহিত্যের নানা শাখায় তার নানা অবদান রয়েছে, তবে সব ছাড়িয়ে তিনি আসলে গল্পকার হিসেবেই আমার মনে হয় বেশি পরিচিত হয়ে উঠেছেন, জনপ্রিয় হয়ে উঠেছেন পাঠক এবং বোদ্ধা মহলে। আমরা মুজাফফরের সাথে আজকে আলোচনায় যাব তার গল্প, অনুবাদ, তার জীবনাচরণ এবং সাহিত্যের নানা দিক নিয়ে। মুজাফফরের আরেকটি বিষয় রয়েছে যে বিশ্ব সাহিত্য। তোমার বিশ্ব সাহিত্যের প্রতি একটি বিশেষ আকর্ষণ আমরা দেখি এবং বিশ্ব সাহিত্য নিয়ে বেশ কিছু কাজ দেখি। আমরা না হয় আজ অন্য দিক থেকে শুরু করি, বিশ্ব সাহিত্য নিয়ে প্রথম শুরু করি। বিশ্ব সাহিত্যের উপর তোমার যে কাজগুলো, বিশেষ করে তুমি গল্প নিয়ে বেশ কিছু কাজ করেছো, যদি আমাদের পাঠকদের জন্য সামান্য কিছু বলো। না, বিশ্ব সাহিত্যে আগ্রহটা আসলে আমার মনে হয় যারা আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির কোনো না কোনো অঙ্গনে জড়িত, তাদেরকে তো আমাদের বিশ্বের যে বিপুল সম্পদ, এবং আমি তো মনে করি না যে কোনো ভাষার বা কোনো জনগোষ্ঠীর যে শিল্প সৃষ্টি করে সেটা তাদের নিজস্ব সম্পদ। সারা পৃথিবীর মানুষের একটা সমান অধিকার আছে তা সেই চর্চার এবং সেটা তাদের মতো করে ইন্টারপ্রিট করার। তো আমার ছোটবেলা থেকেই আসলে আগ্রহ ছিল যে সাহিত্য নিয়ে পড়াশোনা করব। ছোটবেলা মানে আমরা সাধারণত বোধ যখন হয় স্কুলের পর থেকে, এবং তখন আমার মনে আছে যে আমি অনুবাদে আমাদের বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে অনুবাদের যে বইগুলো পাওয়া যায়, যেমন গোয়েটে বা এই ধরনের গোর্কি, এই পড়তে পড়তে তখন আমার মনে হয়েছিল যে বিশ্ব সাহিত্য আর বাংলা সাহিত্য এই জিনিসটা আমার কাছে তখন আলাদা মনে হয় না। একই সঙ্গে বসে বাংলা ভাষাতেই তো পড়েছি অনুবাদে, তো আমার কাছে মনে হতো শুধুমাত্র এই মানুষগুলোর চরিত্র আলাদা, কিন্তু শিল্প সাহিত্যের যে মানুষের আনন্দ বেদনা বা সংগ্রামটা, মানুষের জীবন সংগ্রামটা, তো সেই জন্য আমি আলাদা করি না। তো কাজ করতে গিয়ে আমি আসলে কাজের ক্ষেত্রেও আলাদা করি না। অনেক সময় অনেক লেখক ভালো লাগে পড়তে গিয়ে, তাদের নিয়ে কাজ করি। যেমন যখন আব্দুল রাজ্জাক গুন্না নোবেল পেলেন, তখন আমরা দেখলাম যে আমাদের এখানে কম পঠিত গুন্না, কিন্তু আমি যেহেতু দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য নিয়ে আমার যে বইটা, ওইটা করতে গিয়ে আমি তখন এই ডায়াসপোরা সাহিত্য নিয়ে আমার একটা আগ্রহ তৈরি হচ্ছিল। তখন দেখলাম যে গুন্না এই সাহিত্যেরই একজন প্রতিনিধিত্ব করেন। তখন আমার কাছে মনে হলো যে গুন্নাকেও আমরা ঢাকাতে একটু ভিন্নভাবে পাঠ হতে পারে। তো সেই জায়গা থেকে যেমন গুন্না রিডার বলে একটা বই করলাম, গুন্না পাঠ, এবং সেখানে গুন্নার সাক্ষাৎকার এগুলো দিয়ে করলাম। তো এইভাবে আমার একটার পর একটা আগ্রহ সবসময় কোনো না কোনো কারণে তৈরি হয়। ছোট গল্প নিয়েও অনেকগুলো কাজ আছে, বিশেষ করে পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প। সেখানে বিশ্বগল্প বলতে বিশ্বগল্পের বাইরে বাংলা গল্পও না, আমি একটা জায়গায় খুব ভালোভাবে অ্যাড্রেস করতে চাই। আমরা অনেক সময় বলি, দেখবেন যে বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যের অবস্থান কেমন, এমন করে বলি যেন বিশ্ব সাহিত্য একটা এলিয়েন বিষয় আর বাংলা সাহিত্য একটা আলাদা বিষয়। বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের অংশ, এটা তো আলাদা করার কোনো কারণ নেই। অবশ্যই যারা নাকি বাংলা সাহিত্যের বাইরে রয়েছেন তাদের কাছে তো এটি বিদেশি সাহিত্য। অবশ্যই, মানে একজন যদি আমি ন্যাশনালিটির জায়গা থেকে ধরি, একজন ভারতীয়র কাছে তো বাংলাদেশ বিশ্ব সাহিত্যের অংশ। তো এইভাবে চিন্তা করতে গেলে, এবং আমি এটাও বলি সবসময় জোর দিই যে বিশ্ব সাহিত্যে যেমন দুর্বল সাহিত্য, আমরা বিশ্ব সাহিত্য মানে ধরে নিই এমন একটা সাহিত্য যেটা আমাদের সাহিত্য থেকে অনেক বেশি এগিয়ে অগ্রসর, সেই ধারণাও সবসময় ঠিক না। কারণ বিশ্ব সাহিত্য বলতে যদি আমরা এক একটা দেশের সাহিত্য ধরি, সেই দেশে দুর্বল টেক্সট আছে, আবার একই সঙ্গে ভালো টেক্সট আছে, অনুরূপ বাংলাদেশেও তাই। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই তুলনামূলক পাঠটা আমাদের দরকার, যে যারা বিদেশে, আমরা অন্তত যাদের স্বীকৃতি পাওয়ার পর চিনি, যেমন এবার আমরা জানি যে হান কাংকে আমরা চিনি, কোরিয়ান সাহিত্য নোবেল পাওয়ার পর, এদেরকে আমাদের পড়তে হয়, পড়া উচিত, পড়িও আমরা। তো পড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটু ভেবে দেখা যে তারা তাদের গল্পটা কিভাবে বলেন, উপস্থাপনটা আসলে কতটা আধুনিক ভাবে তারা করেছেন। এই জায়গাটা আমার মনে হয় যে আমরা আমাদের বৈচিত্র্য, আমার ব্যক্তিগতভাবে কখনো কখনো মনে হয়েছে যে বিশ্ব সাহিত্যের যদি টোটাল পরিমণ্ডলটা ধরি, নির্দিষ্ট কোনো জাতি বা লেখক না, তাহলে সেই জায়গাতে আমাদের মনে হয় আরো বেশি ডাইভার্সিটির জায়গায় পাঠের দরকার। আমাদের পাঠ তো আমাদের ধরেন আমরা যারা অগ্রজ, মানে আমাদের অগ্রজ লেখকদের চিনি, যে তারা তো সাংঘাতিক পাঠক,
বোদ্ধা পাঠক এবং আমার মনে হয় যে এটা আমাদের চর্চার বিষয়, যে চর্চার আমরা বিষয়, অনুশীলন একটু। বিষয়। আমার মনে হয় যে এটা আরেকটু সতর্কভাবে পর্যবেক্ষণ, যে আসলে সাহিত্য কি ধরনের বাঁক নিচ্ছে, ভাষার বাঁকটা কি ধরনের, সেরকম কি মনে হয়? মানে আমার কাছে মনে হয় যে গল্প তো আমরা বলবোই, যে গল্পগুলো চিরায়ত বলা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে। তো গল্প বলার যে ভঙ্গি, এটা তো খুবই একটা আদর্শ ভঙ্গি, যে বিশ্বে এই যে মানিক তারাশঙ্কর বিভূতি থেকে শুরু করে আমরা যে লেখকদের একটু আখ্যানধর্মী, যেটা আখ্যানধর্মী, এবং এটা জনপ্রিয়, আমাদের ভালো লাগে। কিন্তু আমরা একটু অন্যভাবে গল্প যদি আমাদের, যেটা আমরা আখ্যানবিহীন বলি, আখ্যানবিহীন হতে পারে, আবার উপকের চলে হতে পারে, গল্পবিহীন গল্পবিহীন হতে পারে। এমন হতে পারে যে এখন পৃথিবীতে আরেকটা পপুলার জনরা, যেমন আনক্যাঙ্গেড ভেজিটেরিয়ানটা যেহেতু অনেকেই পড়ছেন এই সময়, এটা রিলেট করার সুবিধা হবে, যে আমরা দেখি যে একটা ধরনের অতি বাস্তবতা চলে আসে, এবং এখন সায়েন্স ফিকশন বা এই রিয়েলিজম সব একসাথে মিশে যাচ্ছে। এটাকে একটা নতুন নামই এসেছে, স্পেকুলেটিভ ফিকশন। তো আমরা অনেক কথা অনেকভাবে বলতে পারি, এবং অনেক সময় মনে হয় যে এটা কেন বলবো, এটা অনেক সময় প্রশ্ন আসে যে ওই স্টাইলটা কেন। আমি ব্যক্তিগতভাবে আমার সুবিধা হয়েছে, যেটা আমি দেখেছি আমি লিখতে গিয়ে, অনেক কথা আমরা বলতে পারি না, এবং লেখকদের একটা ক্ষোভ থাকে যে যখন যে সরকার শাসন ক্ষমতা আসে, তারাই একটা নির্দিষ্ট একটা ছক বেঁধে দেয় যে লেখকরা এর বাইরে বলবে না। প্রত্যেকের আমরাও কি একটু বলবো যে যুগের সাথে বা সময়ের সাথে কি আমরা কি তাল মিলাতে চাচ্ছি? সেইটা তো একটা, আমার মনে হয় যেটা তো আমাদের একটা ভিতরে তাড়না থাকেই। আর আরেকটা বিষয় কি মনে হয় যে আমরা যারা সাহিত্য করি, বিশেষ করে বাংলাদেশে, তাদের সবার ওইভাবে রাজনৈতিক বিষয়ে যে আগ্রহ বা সম্পৃক্ততা, সেটা কি একটু কম? এখন রাজনীতি দুই রকম আছে, একটা তো পার্টি পলিটিক্স, সেটা লেখক অংশগ্রহণ করবেন তা না, কিন্তু আমাদের প্রত্যেকের লেখালেখি কোনো না কোনো ভাবে তো রাজনৈতিক একটা অবস্থান। রাজনীতির বাইরে তো আমরা কেউ নেই আসলে। রাজনীতির বাইরে তো মানুষের জীবনই, আসলে মানুষ মানে এ টু জেড বলা যায় যে এটা পলিটিক্যাল অ্যানিমাল। কারণ মানুষের যে সভ্যতার উন্মেষ বলেন, যেভাবেই বলেন, মানুষের যে অগ্রযাত্রা, সবকিছুর সঙ্গে একটা রাজনীতি জড়িত। সেই রাজনীতিটা আমাদের হয়তো পাওয়ার পলিটিক্সের সঙ্গে সবসময় যাবে তা না, কিন্তু একজন ব্যক্তির সঙ্গে একজন ব্যক্তির যে সম্পর্ক, সেটা একটা বা আমরা রাজনীতির এখন সম্পর্ক। জিও পলিটিক্স যেটা বলতে চাচ্ছি। তো এই যে বিষয়গুলো যে কোনো কারণে আমরা বাংলাদেশে কি প্রতিবন্ধকতাই বলি বা সীমাবদ্ধতাই বলি, আমাদের লেখক সমাজ কি সচেতন কম কিনা, আমার মনে হয় যে সচেতন কম, বা লেখাতে কম আসছে কিনা? এটা একটা প্রশ্ন, যে লেখায় কম আসছে কিনা। কারণ প্রত্যেকেই খুব সচেতন। আমরা জানি যে আমাদের এখানেই তো 50-60-60-এর দশকের লেখকদের কথা যদি বলি, যারা 50-এ লিখতে শুরু করলেন, 60-এ এসে যাদের একটা বড় রকম বিকাশ ঘটলো, সেই জেনারেশন 70 পর্যন্ত, তারা তো রাজনৈতিক ঘরানায় একেবারে আমাদের মাস্টার লেখক, এবং তাদেরকে আমরা অনুসরণ করলে দেখতে পাবো যে আমাদের জাতীয় ইতিহাস, যেমন খোয়াবনামার মতো উপন্যাস, খোয়াবনামা, পদ্মা মেঘনা যমুনা, প্রচুর, মানে অসংখ্য কাজ ওই সময়, যে হাসান আজিজ হকদের সময় যারা লিখতে এসেছেন 60-এর দশকে বা আরো পরে, এই জাতীয় ইতিহাসে তাদের যেমন অবদান জাতি গঠনে, আবার শিল্প সাহিত্যের যে আমাদের একটা ঐতিহ্য তৈরি করা, আমরা কোন ঐতিহ্যের ধারক হব, যে ঐতিহ্য যদি আমাদের পিছনে না থাকে, সেই ভাষাগত ঐতিহ্য বলি, শিল্পের ঐতিহ্য বলি, আখ্যানের ঐতিহ্য বলি, সেইটা তো আমাদের 50-60-এর দশক থেকে, যে আমাদের দেশভাগ আলাদা হলো, আলাদা ভাষা, আলাদা জনগোষ্ঠীর একটা জীবন আচরণ যদি আমরা দেখি, তো সেইটা ধারণ করার ইতিহাস তো তারাই তৈরি করে দিচ্ছেন। তো আমার মনে হয় যে আমাদের লেখকরা বলার সুযোগই নেই যে কখনো পথ থেকে কক্ষচ্যুত হওয়া, কিন্তু আমাদের নতুন প্রজন্মকে অ্যাড্রেস করতে হবে যে আমরা বরঞ্চ সঠিক পথে আছি। হ্যাঁ, মানে আমরা সেই জায়গা থেকে কি আমরা একটু সরে এসেছি কিনা? কারণ এই বর্তমান সময়ে যে উপন্যাস বা গল্প মানে আমার পাঠ করা হয়, আমি কিন্তু ওইভাবে রাজনীতিক সচেতনতা বা জাতিসত্তার যে সচেতনতা, সেটা অনেক সময় একটু কম পরিলক্ষিত হয়। সেটা কি তোমারও হয় কিনা? আমার মনে হয়, আমি আবার একটু অন্য জায়গা থেকে দেখতে চাই, যে আমাদের জেনারেশন, আমরা আবার অনেক ক্ষেত্রে অতি জাতীয়তাবাদী চেতনারও আমাদের কারো কারো মধ্যে মনে হয় সবসময়, যে একটা আরোপিত, সবসময় একটা জাতীয় সাহিত্য করতে হবে, জাতি গঠন করতে হবে, জাতির মনন গঠন করতে হবে। আমরা একটু আনন্দের কথাও ভাবি না, যে একটা শিল্পের আনন্দ, যে আপনি যখন একটা গল্প পড়েন, আপনার যদি প্রথমেই একটু তার কেটে যায়, যে না, আপনি একটা গান শুনতে গেলে যেরকম, আপনি কিন্তু সুরটা সুখপাঠ্য বা টেনে নেওয়া, মানে আকর্ষণ, পাঠের যে আকর্ষণ। সেই জন্য আমার মনে হয় প্রথমত আমাদের কমিটমেন্টটা থাকা উচিত একটা ভালো গল্প বলা, এবং সেই গল্পের ট্রুথফুলনেস যদি বলি, সেই গল্পের যে নীতি নৈতিকতার দিক, কতটা জাস্টিফাইড, নানান দিক থেকে, অ্যাঙ্গেল থেকে আমি বিচার করতে চাই না। আমি আগে দেখতে চাই যে আমি গল্পটা, আমি পাঠকের আগ্রহ তৈরি করা গল্পের প্রতি, এবং বিশ্বস্ততাও কি তৈরি করা, সেই জায়গাগুলো তৈরি করা। কিন্তু একই সঙ্গে আমার যে পাঠকের কথা বলতে চাচ্ছি, এবং যে চরিত্র আমার গল্পে, তারা তো আমার দেশেরই মানুষ। শেষ পর্যন্ত তো এই জনজীবন আসবে, তাদের হাহাকার, তাদের সংকট, এবং সেই সংকটটা, এখনকার সংকটটাই আসবে স্বাভাবিকভাবে। আমি তো 20 বছর আগের যে সমাজ কাঠামো, সময়কে তো আমি অস্বীকার করতে পারবো না।
সেই জিনিসগুলো আমার মনে হয় আমরা আরেকটু প্রপারলি অ্যাড্রেস করতে পারি যে আমাদের ক্রাইসিসটা আসলে কি, আমরা কোন জায়গায় আছি, আমাদের যে এখন যদি আমি শাসন বলি, সেই শাসনটা কি আমি সবসময় রাষ্ট্রের শাসন ক্ষমতা দ্বারা শাসিত, নাকি এর সঙ্গে আরো অনেক ক্রাইটেরিয়া যুক্ত হচ্ছে। ধরুন মিডিয়া আছে, একটা বড় রকম জীবনী তৈরি করে, ওয়ার্ল্ড পলিটিক্সের একটা বড় অংশ, তো সামাজিক যোগাযোগ বা এই সময়টা যে পুঁজি দেওয়া যে নত জানো আমাদের মানে জীবন বা আমাদের চিন্তা ভাবনাগুলো, সেটাও তো একটা বড় বিষয় বোধ হয়। বটেই। এবং পুঁজি তো আমরা জানি চিরকালীন ভাবেই আমরা পুঁজিবাদী এই কাঠামোর কথা বলি, কিন্তু এখন তো পুঁজির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো এলিমেন্ট যুক্ত হচ্ছে, অনেকগুলো এলিমেন্ট যুক্ত হয়েছে। এইগুলোকে আমার মনে হয় যদি আমরা একটু ভাঙি এবং গল্পগুলোকে আরো ইন্টারেস্টিং করতে পারি, তাহলে আমার মনে হয় যে সাহিত্যে শিল্পের জায়গা থেকে যেমন আমাদের জন্য উপভোগ্য হয়, আবার একই সঙ্গে আমাদের সময়ের ইতিহাস রচয়িতাও তো আমাদের লেখকরা, হয়তো 50-100 বছর পরে তো আমরা তাদের মধ্য দিয়েই তখনকার পাঠক এই সময়কে পাঠ করবে, তখন তারা সেই মেটেরিয়ালসটাও পান যে এই সময়ে কি কেমন মনোমানসিকতা ছিল একটি জাতির। মানে এই সময় দাঁড়িয়ে আমরা যদি একটু চিন্তা করি যে একটু আগে তুমি বলছিলে যে অতি জাতীয়তা বোধ, বা আমরা হয়তো একটা গণ্ডির ভিতরে বা আমরা একটি বৃত্তের ভিতরে যে ঘুরপাক খাওয়া, সেখান থেকে বের হয়ে যদি আমরা ভাবি, তোমার কি মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে খুব ভালো কাজ হয়েছে বা আমরা পেয়েছি? এমনিতেই মুক্তিযুদ্ধ নিয়ে অবশ্যই অসাধারণ কিছু গল্প আমাদের সাহিত্যে হয়েছে, যে উপন্যাসের সংখ্যা সে তুলনায় কম বটে, কিন্তু ছোট গল্পের কথা আপনিও জানেন যে আমাদের যারা বিশেষ করে 60-এর দশকের কথা বললাম, যদি হাসান আজিজুল হক, শওকত আলী, শওকত ওসমান, রিজিয়া রহমান রায়, অনেক লেখক, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান, ইলিয়াস, প্রত্যেকে মুক্তিযুদ্ধ নিয়ে অসাধারণ গল্প লিখেছেন, এটা নিয়ে অস্বীকার করার উপায় নেই। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যঞ্জনা তো শেষ হবে না, এটা তাদের একটা প্রেক্ষাপট ছিল, তাদের মুক্তিযুদ্ধটা অধিকাংশই ওই সময়ের মধ্যেই যে সংকটটা, কিন্তু মুক্তিযুদ্ধের একটা সংকট, কিন্তু সংকট মানে আমি বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধ নিয়ে নানান রকম ইস্যু কিন্তু এখনো চলমান। এই আমরা একটা দুর্ভাগ্য জাতি যে আমাদের বলতে কষ্ট হয়, ভাবতে কষ্ট হয় যে এত বড় একটা যুদ্ধ, এত বড় আত্মত্যাগ এবং ইতিহাসের একটা অনিবার্যতা, এত রক্তক্ষয়ী একটা বিষয়, সেই যুদ্ধ নিয়েও পক্ষে বিপক্ষে নানান রকম এবং কিছু বিকৃত হয়ে যাওয়া, হ্যাঁ, ইতিহাসের বিকৃতি। তো এই জিনিসগুলো আমাদের মানে খুবই আমাদের একটা জায়গায় অন্তত জাতীয় ইস্যু প্রত্যেকটা দেশে থাকবে যে একজনকে নিয়ে তাদের কোনো দ্বিমত নেই, একজন জাতীয় নেতা, একজন একটা মুক্তিযুদ্ধের মধ্যে একটা বড় ঘটনা যেটা নিয়ে সর্বদা, যেটা আমার অস্তিত্বের অংশ আর কি, অস্তিত্বের অংশ, এবং সেটা জনযুদ্ধ, সেটা তেমন কোনো রাজনৈতিক দলীয় যুদ্ধ না, জনযুদ্ধ। তো এই জাতির জনযুদ্ধ আমাদের প্রশ্নবিদ্ধ হয়। তো ফলে আমাদের লেখকদের আবার যখন আমি বললাম যে অতি জাতীয়তাবাদ বা নানান রকম জিনিস আরো মানে লিখতে গেল যে একেবারে নির্মোহ নিরপেক্ষ দৃষ্টি, সেটা আমরা আসলে পাচ্ছি না। সেটা ওই যে এক ধরনের ক্ষোভ তৈরি হয় পক্ষ বিপক্ষে দুটো পার্টিরই, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে সাহিত্য করতে চান, তখন তাদেরও মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয়, যারা প্রতিপক্ষ তাদেরকে একটা জবাব দেওয়ার, এই জবাব দেওয়ার টেন্ডেন্সি থেকে অনেক সময় এটা খুব উচ্চকিত হয়ে যায় কণ্ঠস্বরটা। তো যদি আমার মনে হয় যে একটা সময় আসবে যখন মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটু ভালো কাজ শিল্পের জায়গা থেকে এবং যুদ্ধটাকে দূর থেকে আরো ভালো করে দেখা, এবং আমাদের যে হাহাকারটা, আমাদের যা জাতীয় যে বলবো যে সবার স্বপ্নের স্বপ্ন বা স্বপ্ন ভঙ্গের যে জায়গাটা, সেটাও যুক্ত হবে, যে এত বড় যুদ্ধের পরে আমরা যে দেশ চেয়েছিলাম, যে অসাম্প্রদায়িক এবং শোষণহীন অর্থনৈতিক, যে আমরা মুক্তির জন্য একটা দেশ চেয়েছিলাম, আমাদের এই সূর্য সন্তান মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে যেখানে, সেইটা কতটা হলো এবং সেইটা যে হলো না তার জন্য দায়ী কারা? আমরা যদি, এটা খুবই নির্মম সত্য, এটা তো ঠিকই, যদি মুক্তিযুদ্ধের পরে যদি কাঙ্ক্ষিত বাংলাদেশ না গড়ে ওঠে 70-80 দশকে, সেই প্রজন্ম নেতৃত্বে কিন্তু যুদ্ধের প্রজন্মই ছিল, মানে যারা যুদ্ধটা করে দেশ স্বাধীন করলেন তারাই কিন্তু তখন পর্যন্ত, এখন নয় নেতৃত্বে যারা আসছে পরবর্তী প্রজন্ম, তখন কিন্তু যুদ্ধেরই প্রজন্ম। ওই যে তুমি বললা যে যুদ্ধ পরবর্তী সময় যে আবার ভাঙন বা দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া বা ইতিহাসটাকেও নানাভাবে বিভিন্ন ফ্লোতে নিয়ে যাওয়া, সেটাই হয়তো বা একটা কারণ হতে পারে। যে 50 ইয়ার্স আমার মনে হয় যে আমরা যদি একটু আশাবাদী হই, যে কোনো জাতির ইতিহাস তৈরিতে অনেক সময় 50-100 বছর লেগে যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তোমার অনেক পরের প্রজন্ম যে একেবারে নির্মোহভাবে মুক্তিযুদ্ধের দিকে তাকাতে পারবে, এই সময়টার দিকে তাকাতে পারবে, তখন হয়তো আমরা একটা মহৎ সাহিত্য। তো অবশ্যই, কারণ আমাদের এটাও তো ঠিক যে মুক্তিযুদ্ধ এটা তো অনুভবের ব্যাপার এবং এটা আপনার একটা চালিকা শক্তি হিসেবে কাজ করবে, কিন্তু এটাকে যদি কখনো কখনো কেউ একটা মনে করেন যে রাজনৈতিক ইস্যু, শুধুমাত্র এটা ক্ষমতায় থাকার, একইভাবে যদি কেউ মনে করে এইটা দুই পার্টিরই, যে আমাদের একটা পপুলারিস্ট ব্যাপার, মুক্তিযুদ্ধ প্রত্যাখ্যান করা একটা পপুলার একটা গোষ্ঠীর কাছে, মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠা করা জোর করে, মানে নানান ভাবে এটাকে রাজনৈতিক অস্ত্র বানানো, সেটাও যদি মনে করে একটা পপুলারিস্ট অ্যাপ্রোচ, তাহলে ভুল হবে। এটা যে জনযুদ্ধ, এটা যে মানুষের জেগে ওঠা এবং আমাদের অস্তিত্বের অংশ, সেটা কি আসলে এটা একটা ফাউন্ডেশন। আমার মনে হয় যে আমরা বিল্ডিং এর ফাউন্ডেশনটাকে নিয়ে কিন্তু ফাউন্ডেশন হিসেবে স্বীকার করে নিতে হবে,
নিয়ে তারপর কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন যদি ফাউন্ডেশনেই পড়ে থাকি, আপনার দোতলা তিনতলাও কিন্তু হবে না। আবার এটাও ঠিক, এই ফাউন্ডেশন অস্বীকার করেও দোতলা তিনতলা হবে না। তো আমি এই একটা ইমেজ দিয়েই বোঝাতে চাই যে আমরা ফাউন্ডেশনটা থাকবে থেকে আমরা কিন্তু তাকিয়ে যাব ভবিষ্যতে এই ফাউন্ডেশনটাকে নিয়েই। এখন ফাউন্ডেশন বাদও দিতে পারবো না, আবার আমরা ফাউন্ডেশনেই দাঁড়িয়ে থাকবো না যে এই ফাউন্ডেশনেই থাকবো আর কোথাও যাব না। এটা নিয়ে আমাদের রাজনৈতিক যত রকম এই যে দোটানা যুদ্ধ, এবং এক পক্ষ এটাকে ব্যবহার করবে, ব্যবহার করে কি করে আসলে। আমি যদি বলি যে মুক্তিযুদ্ধকে বাংলাদেশে সঠিকভাবে কোনো সরকারে ওন করেনি, আজকে এই কথা বলতেই হয়, কারণ যদি সঠিকভাবে কেউ ওন করতো তাহলে তাদের প্রথম এজেন্ডা হতো একটা দুর্নীতিমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। মুক্তিযুদ্ধ আলাদা কোনো চেতনা না, আমাদেরকে শেখানো হচ্ছে ছোটবেলা থেকে, আমরা ওইভাবে ভাবিনি। আমাদেরকে বোঝা হয় মুক্তিযুদ্ধ মানে একটা জাতীয় পতাকা, একটা অ্যানথিম, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, কিছু নামের মধ্যে দিয়ে আপনি দেখবেন আমাদের চেতনা মানে সীমাবদ্ধ করা হয়েছে বিষয়টা। সমাজটা বাংলাদেশে কি হলো, আমরা আমাদের প্রজন্ম বেড়ে উঠে দেখলাম বিশ্বের সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাষ্ট্র হিসেবে একে থাকা অথবা দুইয়ে থাকা। এই তো দুর্ভাগ্যের বিষয়। এটা পরিবর্তন হয়নি। সেইটা পরিবর্তন হয়নি কি, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার থাকুক আর বিপক্ষের সরকার থাকুক, এই অবস্থানটা কিন্তু একই থেকেছে। তার মানে আমি বলতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল জায়গা, যদি মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠা করতে হয় জাতির মধ্যে, তাহলে আমাদের ৭১-এ যদি ফিরে যেতে হয়, এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে যে এই জাতীয়তাবাদ শুধু মৌখিক কিছু না, এটা যাপন করার অংশ। এবং যারা ক্ষমতা থাকবে তাদের প্রমাণ করতে হবে, তাদের অন্তত আমি বলি আমাদের জাতীয় ইস্যুতে দুর্নীতি একটা বড় ফ্যাক্টর, এটার বিরুদ্ধে জিরো টলারেন্স। আচ্ছা, এই যে তুমি দুর্নীতির কথা বললে, যেই দুর্নীতিতে পড়ে থাকা, বা আমরা বিশেষ করে তোমাদের প্রজন্ম, তোমরা যখন বুঝতে শিখেছো বা ভাবতে শিখেছো, তখনই দেখতে পাচ্ছ যে দেশ একটা দুর্নীতির তালিকায় ১ নাম্বার ২ নাম্বার। এই বিষয়টা আমাদের সাহিত্য এবং শিল্পে কতটুকু প্রভাব রেখেছে? শিল্প সাহিত্যে অনেক চরিত্র এসেছে যেগুলো আমরা দেখি যে, যদি নিউট্রালি দেখি যে সেই চরিত্রগুলোর এই যে নীতি নৈতিকতার যে স্খলন, এই চরিত্রগুলো আমাদের শিল্প সাহিত্যে ঘুরে ফিরে এসেছে। কিন্তু আমরা ঠিক মূল জায়গা, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরো কাজ করার আছে, যে কাঠামোটা কেন মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে। একই মানুষ দেখবেন আমাদের দেশের একজন মানুষ ইউরোপে গিয়ে আরেক রকম হচ্ছে, এখানে একরকম, একই মানুষ। তো আমরা আমাদের আসলে সিস্টেমটাই সমস্যা, এই সিস্টেমটাকে অ্যাড্রেস করা আমাদের, আমার মনে হয় আরেকটু করা উচিত। যেটা আমরা খুব কম মানে সাধারণ একটা কথা বলি যে আইন আছে কিন্তু বাস্তবায়ন নেই, অনেকটা সেই ধরনেরই আইন। তো এটা খুবই হাস্যকর আইন আমাদের দেশে, আপনিও জানেন যে আমরাও জানি যে আমরা কখনোই ধরেই নিই, আপনি কখনোই পারতপক্ষে আইনে আশ্রয় নিতে চান না। আপনি দেখেন ব্যক্তিগতভাবে আমিও চাই না, আমরা কোনো সময় থানায় যেতে চাই না, আমরা কোনো সময় চাই না মামলার মোকদ্দমার ঝামেলায় পড়ি। এতেই বোঝা যায় যে একটা দেশের আইনের অনুশাসন কতটা দুর্বল এবং কতটা অবিশ্বাসের জায়গায় তৈরি হয়েছে লাস্ট 50 ইয়ার্স। তো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের ভীতিকর জায়গায় কি, পুলিশ আমাদের সবচেয়ে ভীতিকর একটা নাম, একটা আইডেন্টিটি যদি আমি দেখি, একটা আলাদা একদম বিচ্ছিন্ন আমাদের। এটা তো কোনো অর্থেই কাম্য না। যাই হোক, জীবন এবং সমাজকে অনেক ঘনিষ্ঠভাবেই তুমি দেখেছো, এই যে দুর্নীতি বা সমাজ বাস্তবতা, বা এই যে আমাদের একটা গণ্ডিবদ্ধ ধারণার মধ্যে পড়ে থাকা, এই বিষয়গুলোকে তুমি তোমার লেখায় কিভাবে নিয়ে এসেছো? আমি সবসময় চাই যে আমি এই গল্পগুলোই বলতে, কিন্তু আমি যেহেতু অনেক কথা বলতে চাই, যে কথাগুলো আমি যেভাবে দেখি আমাদের সমাজে এই টলারেন্সের খুব অভাব। ধরুন আমি এমন কিছু বলতে চাই, যাই বলি না কেন, ধরুন আমি যদি বলি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার হচ্ছে, কোনো জায়গায় আমি একটা অফিসে গিয়ে আমি হয়তো শিকার হলাম নানান হেনস্থা, সরকার সবসময় মনে করে এটা আমার বিরুদ্ধে। আমি এটা দেখেছি, ধরুন আমি বললাম যে আমাদের দেশে এখন রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে, গভর্নমেন্টের একটা পার্টি মনে করে আচ্ছা সরকারের সমালোচনা করলো। মানে আমি অবস্থাটা বোঝাচ্ছি যে আমার ফিকশনে আমাদের কতটা কঠিন হয়ে যায়। আমরা যে কোনো প্রকার এখন অসুস্থতা নিয়ে লিখি, সামাজিক অসুস্থতা যেটা বলি আর কি, তো এই অসুস্থতা নিয়ে লিখলেই যখন যে শাসন ক্ষমতা থাকে সে মনে করে ও তো আমার বিরোধী, আমার ভিতরে কেন খারাপ কিছু, মানে আমাদের সেই ওই যে হীরক রাজার দেশের মতো রাজার জয়গান গাইতে হবে। এই জায়গা থেকে আমি যখন লিখি, আমি এই কথাটা এই জন্য বললাম যে আমার খুবই সাংঘাতিকভাবে আমার অ্যাড্রেস থাকে এই জায়গাটাতেই। আমি তখন আমি একটু আড়ালে লিখি, আড়ালে মানে আমার গল্পগুলোকে আমি চাই এমন ভাবে লিখতে যাতে প্রতীকের মাধ্যমে যাতে সেই গল্পটা পাঠক পড়েও আনন্দ পান, আবার এমন ভাবে লেখা যাতে আমাকে শাসন ক্ষমতার যারা আছেন, যেমন একটি গল্পের কথা বলি, আমার দুটো গল্প ছিল এই ধরনের সাম্প্রতিক সময় আমি যেটা নিয়ে একটু সমস্যা করেছিলাম, যে একটা গল্প আছে সমাজে কারো মাথা নেই। হ্যাঁ, গল্পটা আমরা পড়েছি। তো এই গল্পটা প্রকাশিত হওয়ার পর, এমনিতেই তো এটা কেউ প্রকাশ করতে চায় না, তো প্রকাশিত হওয়ার পর আমি যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠানে আছি, তখন অনেকেই বলা শুরু করলো যে এই গল্প কি করে লেখে, মাথা নেই মানে তো কারো মুক্ত মত চর্চার অধিকার নেই, সবার মাথা কেটে দেওয়া হচ্ছে, এবং মানুষ কেউ চিন্তা করছে না, কেউ থটফুল যে মানুষের যে বিং, সেই বিংটা লস্ট। আরেকটা গল্প ছিল যে মানুষের মাথার মধ্যে চিপ সেট করে দিয়ে তার স্বাধীনতাকে কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে। তো
এই গল্পগুলো লেখার পরে তখন তারা অনেকেই বলার সুযোগ পায়। কিন্তু আবার যারা আমাকে ডিফেন্ড করতে চান, আমার পক্ষে কথা বলতে চান, তারা তখন বলেন এই যে মানুষের মাথা নেই, একটা দেশ যে কোনো মানুষের মাথা নেই, এটা অ্যাবসার্ড, এটা তো হতে পারে না, তার মানে এটা তো ঢাকা বা বাংলাদেশ না, এটা তো একটা কল্পিত একটা জমিন। তো যেটা কল্পনায় বলা হচ্ছে, যেটা অ্যাবসার্ড, সেটা তুমি মনে করছো কেন যে তোমাকে নিয়ে বলা হচ্ছে? না, আসলে তো প্রতীকের মাধ্যমেই তুলে ধরা যে কোনো বিষয়কে। প্রতীক ছাড়া আমার মনে হয় যে এটা ছোট ওইভাবে আসবেও না, অতটা তীব্রভাবে তীক্ষ্ণভাবে কিছু আনতে হলে। আমি রিসেন্টলি একটা শুধু গল্পের উদাহরণ বলি যে আমরা কিভাবে প্রতীকটাকে ডিল করতে পারি। যে একটা গল্পে আমার ছিল যেখানে দেখাচ্ছিলাম যে রাজা, একটা দেশের সবাই রাজার দিকে তাকিয়ে থাকে। আপনি দেখবেন যে আমাদের রাজামুখী আমরা পারিবারিক, রিসেন্টলি কি হলো যে পারিবারিক দ্বন্দ্ব কোন দল হলে মানুষ বলতো আচ্ছা আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, এই তো হতো। তো আমার ওই গল্পে দেখাচ্ছে যে একজন মানুষ ওইরকম ভাবে রাষ্ট্রের যত সমস্যা হয় রাজার কাছে যায়, তখন রাজা বলেন যে চলো আমাকে দেখাও, রাজা কিছু দেখে না। তখন তার মন্ত্রী পরিষদ, তার বুদ্ধিজীবী সবাই বলে যে মহারাজ আমি তো কিছু দেখি নাই। রাজা যখন বলে আমি দেখি নাই, তখন আমরাও দেখি নাই। তখন বলে ঠিক আছে তাহলে দেখলো কে? তখন বলে ওই মানুষগুলো যারা বন্যার মধ্যে ভিকটিম, তারা বন্যা দেখতে পাচ্ছে, বলে তাহলে তো অন্ধ করে দাও। এভাবে রাষ্ট্রের যারা ক্রাইসিস গুলোকে দেখে তাদের অন্ধ করে দেওয়া হচ্ছে। সবশেষে যেটা হলো কি, গল্পের শেষে আইরনিটা আমি দেখালাম যে আসলে রাজা, যে রাজাকে আমি দেখাচ্ছি, ওই রাজা আসলে জন্মান্ধ, ওই রাজা দেখতেই পান না আক্ষরিক ভাবেই। এইটা তো আমাদের বুদ্ধিজীবী মন্ত্রী পরিষদ কেউ বলেন না তার সামনে যে রাজা আপনি তো দেখেন না, কিন্তু রাজা যেটা দেখেন না সেটা আমরাও দেখি না। এই যদি মোটো হয়ে যায় একটা রাষ্ট্রের সিস্টেম কাঠামোর মধ্যে, তো এই গল্পগুলো প্রতীকের মধ্যে দিয়ে যখন আমরা লিখি তখন সুবিধাটা হয় যে আপনি আমাকে সরাসরি অ্যাড্রেস করতে পারবেন না। কিন্তু আমরা যদি যেভাবে আমাদের বাস্তববাদী গল্পের যে আখ্যানের ধারা, আমাদের দেশের ঐতিহ্য, সেই ধারায় যদি লিখতে হয় তাহলে তো আমাকে 10 বার জেলে যেতে হবে। মানে আমার মনে যে কোনো লেখককে যে কোনো সরকারের আমলেই জেলে যেতে হবে। আমি এরকম আরেকটি গল্পের কথা মনে করতে পারি, ইমদাদুল হক মিলনের বেশ আগের গল্প। সেখানে এরকম রাজাকে সবাই বুঝিয়ে রাখে যে দেশে কোনো খরা নেই, বন্যা নেই, সব মানুষ সুখী। এবং যখন রাজা বের হয় এবং যখন দেখতে পায় যে আসলেই দুঃখী মানুষ আছে বা খরা আছে, দুঃখ আছে, দুর্ভিক্ষ আছে, তখনই রাতে রাজাকে মেরে ফেলা হয়। এটা তো তাও উনি ভালো দেখাচ্ছেন যে ওই রাজা শেষ পর্যন্ত দেখতে পেয়েছে। সৌভাগ্য যে ওই রাজা তো ভালো ছিল, তাকে ভুল বোঝানো হচ্ছিল। কিন্তু রাজা যদি নিজেই ওই অন্ধত্ব রাজার যদি মধ্যেই থাকে তাহলে কি করবে? হ্যাঁ, কিন্তু আমাদের চারপাশটা কিন্তু খুব মোসাহেব দ্বারা পরিবেষ্টিত। এটা শুধু কিন্তু রাজনীতিতে নয়, আমাদের সাহিত্য জগতেও কিন্তু রয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই জায়গাগুলোতে আমাদের উত্তীর্ণ হওয়ার দরকার আছে মানবিকভাবে। যদি আমরা জাতি এগিয়ে নিতে চাই তাহলে প্রত্যেকটা মানুষের একটা নৈতিকতা বোধ থাকতে হবে যে আমি কোন জায়গায় আমার দায়িত্বটা ঠিকমতো পালন করছি কিনা। আর রাষ্ট্র কাঠামোই, আমলাতান্ত্রিক কাঠামোই যারা বিভিন্ন জায়গায় থাকেন তাদের দায় আরো বেশি। প্রত্যেকের লেখকেরও একটা দায় থাকবে এবং থাকতেই হবে। লেখকের তো দায়টাই চূড়ান্ত আমি মনে করি। যে লেখক, এই যে বললাম যে রাজা যে অন্ধ, সেটা বলবে কে প্রথমে? এখন লেখকও যদি রাজার দিকে তাকিয়ে থাকেন যে রাজার কোনটা বলার জন্য পারমিট করেন কোনটা করেন না, তাহলে একটা দেশের লেখক চিরকালীন পরাধীন থাকবে। কারণ ক্ষমতা কে আসলো না আসলো কিন্তু ম্যাটার করে না, কারণ একটা পক্ষ সবসময় থাকবে রাষ্ট্রের পক্ষে। লেখকদের আমি মনে করি না প্রত্যক্ষভাবে কোনো দলীয় কর্মী কোনো লেখক হতে পারেন। লেখক রাজনৈতিক বিশ্বাস থাকবে, লেখক মানে তার বিবেকটাকে সবসময়, লেখক তো একটা চূড়ান্তভাবে রাজনৈতিক বোধ সম্বন্ধ হবেন। কিন্তু একটা দলের রাজনৈতিক কর্মী হয়ে গেলে সমস্যাটা কি? সেই দলের তো আমি ক্রিটিক করতে পারবো, তখন দলকানা হয়ে যাবে। মানে আমার তো দলের কমিটমেন্টটাই তাই যে আমি যদি কর্মী হই তাহলে আমি ক্রিটিক করতে পারবো না। ক্রিটিক করলে তো দল থেকে বহিষ্কৃত হবে, আমাদের ওই গণতন্ত্র তৈরি হয়নি। তাহলে লেখকের যেটা হবে যে প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকবেন না, তিনি ততটুকু দূরত্ব বজায় রাখবেন যতটুকু তার জন্য, ওই যে বললাম, তার ওই চাপটা না তৈরি হয় যে তুমি তো এই দলের, তোমাকে এটা কেন বলছো। তো আমি এই জায়গাটা খুব পরিষ্কার আমার ছোট শুরুতে লেখালেখি থেকে, এবং আমি আমার আমৃত্যু একটা জায়গা অন্তত পরিষ্কার থাকবে। আমি মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধ ধারণ করতে পারি মানে আমি অবশ্যই করব, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়েও যদি কোনো দল আসে তার মানে আমি দলীয় কর্মীটা হতে পারবো না। কারণ তুমি যখন অন্য একটা জায়গায় খারাপ কাজ করবা সেটার দায়িত্ব আমি নিতে পারবো না। ফলে আমার কাছে আমার একটা নিজস্ব সেট অফ মোরালস থাকবে যেটার সঙ্গে আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে ম্যাচ করবে না। একটা পর্যায়ে যেই ক্ষমতায় থাকুক আমি আসলে তারই বিরুদ্ধে হব, কারণ আমি তো সমাজের অসুস্থতা, আমি সাহিত্যকে একটা কথা সরাসরি বলি সবসময় যে ডাক্তারের কাজ তো ক্লিনিক্যালি ডিজিজ ফাইন্ড আউট করা, লেখকদের কাজ হচ্ছে সাইকোলজিক্যাল আমাদের যে সমস্যাগুলো, আমাদের যে অসুস্থতা, সমাজের যে অসুস্থতা সেটা ফাইন্ড আউট করা। এখন রোগীর কাছে, ডাক্তারের কাছে যদি কোনো পেশেন্ট যায়, তো পেশেন্ট তো অটোমেটিক্যালি তার শুধু রোগের কথাই বলবে। কারণ আমি এই কথাটা কেন বলছি, আমার লেখাগুলো যারা পড়েন সবসময় বলেন যে আপনার লেখার মধ্যে কখনো শান্তি পায় না, সবসময় সমস্যা সমস্যা সমস্যা, এই মানুষ কাটাকাটি, হত্যা, খুনোখুনি। তা আমি বলি আমি তো ডাক্তার, তুমি তো ওইটুকুই দেখাতে আসো আমার কাছে, তোমার 90% সমস্যা নেই সেটা তো আমি বলবো না, আমি 10% সমস্যাটা আমার চোখে পড়বে। তো ক্ষমতায় যেই থাকুক আমি কিন্তু তার
ডাক্তার হিসেবেই থাকবো, আমার ওই ওই ছোট ছোট সমস্যাগুলোই আমি আইডেন্টিফাই করব, তাতে তিনি নিতে পারেন না পারেন আমার কিছু যায় আসে না। কিন্তু ওই যে বললাম যে আমাকে তো সার্ভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে, তখন এই প্রতীকগুলো যে আমরা এমন একটা সমাজের মাধ্যমে বলবো যে সমাজে হয়তো সকালে আমি একটা গল্প ছিল যে রহমান মৃত্যুর পর কবর থেকে উঠে আসে, তারপর একটা সমাজের গল্প বলছে। এখন রহমান যখন কবর থেকে উঠে আসে তখন তোমার ওই বাঁশির গল্পটাও, বাঁশিওয়ালা মজ্জেল, তো আমি এগুলো বলার এই অতি বাস্তবতা বলি, অতি প্রাকৃত বলি, এইগুলো বলার উদ্দেশ্য আর কিছু না, এটা হচ্ছে আমার পলিটিক্যাল ঢাল। যেটা বলার মানে আমি একটা আমার কল্পনা ভূমি তৈরি করে নিই, সেই ভূমিতে আমার চরিত্র ছেড়ে দিই, সেটা আমার দেশ নাও হতে পারে। সেটাই আসলে আমরা তো সত্যজিৎকেও দেখেছি যে পাথর চাপা দিয়ে রেখেছে, তারপরও তার সেখান থেকে সুর আসছে। এই যে প্রতিবাদ, যে আমাকে যত কঠিন অবস্থাতেই নেওয়া হোক না কেন, লেখক বা শিল্পী এবং প্রকৃত যে আসলে চর্চা করবে সাহিত্যের বা শিল্পে, সে সত্যটা বলবে, সত্যটা দেখবে। তো আমরা আসলে অনেকক্ষণ ধরে সাহিত্য এবং রাজনীতি এবং সমাজ নিয়ে কথা বলছি, এবার একদম প্রিয় সাহিত্যে চলে আসছি। এই যে আমাদের বাংলাদেশের ছোট গল্প, তুমি একটু আগেই বলছিলে যে 50-এর দশকে বা 60-এর দশকে আমরা যে গল্প পড়েছি, বা 70-এর দশক, বা আমরা যদি 80-এর দশক বলি, এই সময়ে ওই গল্পগুলো থেকে বর্তমানের গল্প কতটুকু তোমার কাছে মনে হচ্ছে যে ভিন্ন, মানে কোন দিক দিয়ে ভিন্ন? না, আমার কাছে মনে হয় যে ছোট গল্পের জায়গাটা আমাদের সাহিত্যে খুবই সমৃদ্ধ। এটা আমি অল থ্রু, আমি রবীন্দ্রনাথ থেকে শুরু করেই যদি দেখি, আপনার বাসাতেই একটু আগে আমরা অনেক ক্লাসিক বইগুলো দেখছিলাম, সেই প্রফুল্ল রায়দের, সেই নারায়ণ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমাদের তো অসংখ্য অসংখ্য লেখক, অমিয় ভূষণ। তো আমাদের ছোট গল্পের যে পরম্পরা, ফাউন্ডেশনটা, সেটা যেমন বুনিয়াদিটা খুব শক্ত, এখনো আমাদের ছোট গল্প যারা চর্চা করেন তাদের এই বহুমাত্রিক ডাইমেনশন আমরা যদি দেখি, যে নানান রকম ডাইমেনশন, সেটা আমাদের ছোট গল্পে আছে। এবং সেটা আলাদা এই অর্থে আলাদা যে সময়টা আলাদা, ভাষাটা আলাদা। কারণ আমরা দেখেছি যে বিশেষ করে বাংলা ছোট গল্পের যারা অত্যন্ত বলিষ্ঠ লেখক, বাংলাদেশের ছোট গল্পে যদি বলি, সৈয়দ শামসুল হক, হাসানুল হক, বা ইলিয়াস, শওকত আলী, শহীদুল জহুর আমার প্রিয় লেখক, অনেক, রিজিয়া রহমান। আপনি দেখেন আমাদের এই যে আপনি সত্যের মতো বদমাশের কথা বলছেন, অসাধারণ একটি ছোট গল্প। সেই উনি এত অল্প বয়সে 64 সালে এত অসাধারণ গল্প। তারপর আপনি ইয়ের কথা, আল মাহমুদের যে জলবেশ্যার গল্প, জলবেশ্যা বা কালো মেঘ, হ্যাঁ অসাধারণ, কালো নৌকা, কালো নৌকা। তো জ্যোতিপ্রকাশ দত্ত, নানান রকম গল্পের আমাদের স্কুল তৈরি হয়েছে সেই সময়। ইয়ের কথা বলতে হয়, আমি রিজিয়া রহমানের কথা বলতে হয়, তো অনেকেই আছেন। দিলের হাশেমের কিন্তু ভালো কিছু গল্প রয়েছে। আমি আমলকির মৌ মনে পড়েছিলাম, ওনার উপন্যাস আমলকির মৌ, হরমোন জামেলা প্রথম উপন্যাস। এই বাংলা সাহিত্যের এই কথাগুলো আমরা যখন বারবার বলি আমাদের ঐতিহ্যে, সেই কায়েস আহমেদ, আমি তোমাকে একটু আগে বলছিলাম যে খুব অল্প লিখেছেন, কিন্তু খুবই অসাধারণ গল্প রয়েছে। তারপর ওই যে জিব্রাইলের ডানা, শাহেদ আলী, তো অসংখ্য আসলে। তো সেই পরম্পরায় আমি বলবো যে 70 এবং 80 দশকের পরে একটু মনে হয়েছে সাময়িকভাবে, অনেকে বলেন যে একটু সাহিত্যের ধারাটা স্থিমিত হলো কিনা। আমি বলবো না, আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ একটা নাম আমরা মিস করে গেছি। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহ 50-এর তো সবচেয়ে আমাদের শক্তিশালী লেখকদের একজন, বিশেষ করে উপন্যাসে। তো এই জায়গাগুলো যদি দেখি আমরা, আমাদের সাহিত্যের এখন আমাদের জেনারেশন যারা এসছে বা আমাদের পরেও আসা শুরু হয়েছে, বলবো যে যারা আসছেন, প্রত্যেকে তার সময়টাকে ধারণ করছে, তার ভাষাকে ধারণ করছে। এবং ছোট গল্পের বৈচিত্র্য আমি দেখি এখন সবচেয়ে বেশি, যে নানান বৈচিত্র্য কি বিষয়ে নাকি উপস্থাপন, দুই দিক দিয়ে। কারণ আমাদের একটা সময় ছোট গল্প বললাম 60-এর দশক পর্যন্ত গ্রামীণ, মুখ্যত আমি মধ্যবিত্ত, বিশেষ করে হুমায়ুন আহমেদের কথা ছোট গল্প, বা গ্রামীণ জীবনটা আমরা পাই, গ্রামীণ জীবন, গ্রামীণ মধ্যবিত্ত। কিন্তু এখন আমাদের একটা সমাজ ভেঙে গেছে, এখন কিন্তু গ্রামীণ বলতে গ্রাম বলতে ওই গ্রামও নেই, গ্রামটা আবার শহরও হয়নি, একটা নতুন ধরনের হাইব্রিড একটা কালচার কিন্তু জেনারেশন সেখানে। সেটার সঙ্গে আবার আমাদের যে নাগরিক সমাজ এবং শহরের জীবনের যে নানা ঘাত প্রতিঘাত বা নানা সমস্যা, এবং শহরই একটা বড় মানে উপজীব্য হয়ে উঠেছে। হ্যাঁ, আমরা তো সেটলার এক অর্থে, সবাই তো ঢাকায় এসে সবাই। তো এই সংকটগুলো আমরা আমাদের গ্রাম, আমাদের শহর, সব জায়গায় গিয়ে যে আমাদের এক ধরনের ব্যক্তিগত হতাশাবোধ, বিশেষ করে আগে ছিল একটা সমষ্টিক চেতনা, তখন দেখবেন সামাজিক চেতনাবোধ, আর এখন ব্যক্তিগত জায়গাগুলো গল্পে আরো পরিষ্কার হচ্ছে ছোট গল্পে। এবং বিশ্ব সাহিত্যেই তাই আমরা দেখবো যে একটা ব্যক্তিগত মানে অন্তঃক্ষরণটা এখন খুব স্পষ্ট। তো সেই জায়গা থেকে ছোট গল্পের একটা অনেক রকম পরিবর্তন। এবং আরেক জায়গাতে আসছে আমাদের জেনারেশনে, আমি সাহিত্যে, আমরা সিরিয়াস সাহিত্য বলতে শুধু একরকম সাহিত্যই বুঝি, কিন্তু আমি নিজে সাহিত্যকে এভাবে বিভেদ করি না, বক্সিং যে থ্রিলার, ডিটেকটিভ, এই কথা বললাম কারণ এখন আমাদের সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ ধারার মধ্যে আরেকটি ধারা যেটা আমি দেখবো বিকাশ ঘটছে, যে বিশেষ করে এক দশকে থ্রিলার, সায়েন্স ফিকশন, গোয়েন্দা, এই সাহিত্যগুলো, এটা মৌলিক একটা জায়গা তৈরি হচ্ছে।
এখানেও আমাদের তরুণরা আমাদের প্রচুর। জাতীয় নানান রকম সংকট নিয়ে, আমি বেশ কিছু থ্রিলার দেখলাম যে আমাদের দেশের ধরুন এই সময়কার এই যে নানান রকম সংকট, যে এটাকে অ্যাড্রেস করে তারা কিন্তু থ্রিলার লিখছে। তো আমার মনে হয় নানান দিক থেকেই সাহিত্যের যে একটা যাত্রা একসঙ্গে, সেটা কবিতা, কথা সাহিত্য, অন্যান্য সাহিত্যের যে জনরা, এই বিকাশটা কি তোমাকে আমি বলবো যে স্বস্তি দিচ্ছে, বা তুমি কি সন্তুষ্ট এই বিকাশটাতে, যতটুকু বিকাশ হওয়ার ততটুকু কি আমরা পেরেছি? এটা অন্যভাবে বলি যে আমাদের আসলে টোটাল এর উপর তো নিয়ন্ত্রণ থাকে না। আমার আপনার সন্তুষ্ট অসন্তুষ্টির উপর আবার সাহিত্যের এই প্রভাবটা নির্ভর করে না, বরঞ্চ আমি বলবো যে আমরা হয়তো এর মধ্যে থেকে বেটার টেক্সট গুলোকে না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কোনো দীর্ঘশ্বাস আছে কিনা, যে আরো হতে পারতো বা হচ্ছে না। দীর্ঘশ্বাস কথা বলতে গেলেই আবার রাজনৈতিক কথা হয়ে যায়। যদি একটা জাতি সামগ্রিকভাবে দীর্ঘশ্বাস লালন করে, শিল্প সাহিত্য তার বাইরের না, সেটা থিয়েটার বলি, চলচ্চিত্র বলি, কারণ আমার চলচ্চিত্র একটা বিরাট হতাশার জায়গা। আমি চলচ্চিত্র নিয়ে তোমার সাথে একটু পরে আসবো। যেটা একটু বলছিলাম, আমরা গল্পে আর একটু থেকে অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি একটু আগেই বলছিলে যে বিষয় বা বৈচিত্র্যে ছোট গল্প আসলে এখন অনেক বৈচিত্র্যময় হয়েছে। উপস্থাপনে আমরা কতটুকু আগিয়েছি, একটু আগে যে বলছিলাম বিশ্ব সাহিত্যের সাথে আমরা কথা বলছিলাম যে আমাদের উপস্থাপনের জায়গাটা কি একটু ধারালো, বা তুমি কি মনে করো? এটা আমার মনে হয় যে আমাদের সময় এসেছে, বিশেষ করে কেউ কেউ করছে না সেটা, যে আমরা একটু ভিন্নভাবে গল্প বলতে পারি কিনা, সেইটা জায়গা থেকে প্রশ্নটা আবার আসেও যে ভিন্নভাবে বলা প্রয়োজন আছে কিনা। আমার মনে হয় খুব ভালো গল্প যে কোনো ফর্মেই বলা যায়, প্রথমে এটা বলে নিতে হয়। কিন্তু এরপরে আমি দেখি যে আমাদের যারা পাঠক শ্রেণী হচ্ছে, বিশেষ করে আমাদের সন্তানরা, আমি আমার সন্তানকে দিয়েও পরীক্ষা করি যে ওরা যে ধরনের বই এখনো পড়তে চায়, যে রোয়াল্ড ডালের, হয়তো আমার যেহেতু বাচ্চা ছোট, ও রোয়াল্ড ডালের গল্প পড়ে যে মজাটা পাচ্ছে, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, ও কিন্তু আমাদের এখানকার যে শিশু সাহিত্য পড়ে মজাটা পাচ্ছে না, এবং ওকে আমি পড়াতে পারছি না আমাদের শিশু সাহিত্য। আমাদের শিশু সাহিত্য নিয়ে আসলে অনেক কথা। এই শিশু সাহিত্য বলার উদ্দেশ্য আমার এইটাই, যে ফর্মের জায়গায়, এটা ছোট গল্প যে জায়গায় বলি না কেন, আমাদের শিশু সাহিত্যর যে জায়গাটা ছিল, যে আপনি দেখবেন খুব বাস্তবমুখী, অ্যাডভেঞ্চার নাই। আমি জানি না আমাদের আসলে জাতিগতভাবে হয়তো আমরা অ্যাডভেঞ্চার ওইভাবে আমাদের নাই, তো আমরা ফ্যান্টাসি নাই। তো আমার মনে হয় যে এই ফ্যান্টাসিটাকেই আমরা কিভাবে আমাদের আমাদের বড়দের সাহিত্যেও এনে আমরা অন্যভাবে আমাদের গল্পটা বলতে পারি কিনা। মানে আপনি অ্যানিমাল ফার্মের মতো দেখেন, অনেক আগে লেখা হয়েছে, যেখানে কিন্তু কত পশু পাখি দিয়ে আপনি একটা সমাজতন্ত্র, এটা খুব সিরিয়াস একটা রাষ্ট্রতন্ত্রই মানে বোঝানো বলে হয়েছে। যাচ্ছে। তো আমার মনে হয় গল্পগুলোকে আমরা এখন নানান প্রতীকের মাধ্যমে নানানভাবে বলতে পারি। এখানে শিশু সাহিত্য তুমি নিয়ে এসেছো, আমি এখনই তাহলে আলোচনা করে ফেলি সেটি। আসলে শিশু সাহিত্য নিয়ে কিন্তু আমাদের একটা হতাশার জায়গা আছে, অন্তত আমার ব্যক্তিগতভাবে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে শিশুরা কিন্তু বই কিনতে যায়। আমরা তুমি দেখবে যে বই মেলায় কিন্তু শিশুদের বই বিক্রি হয়, এবং সেটাকে পুঁজি করে কিন্তু একেবারে আমি অখাদ্যই বলবো, অখাদ্য শিশু সাহিত্য একটা, মানে নানাভাবে বইয়ের মানহীন, বাক্য হচ্ছে না, বানান হচ্ছে না, এই ধরনের বই কিন্তু চলে আসছে। শিশু সাহিত্যের ব্যাপারটা আমার মনে হয় আরেকটু আমাদের একটু মানে অন্তত আমাদের এই জায়গাতে মনোযোগ দেওয়া আসলেই প্রয়োজন। এই জায়গাটা এই না হলে যেটা হয় যে আমাদের সন্তানদের, আমি খুব লক্ষ্য করলাম, আমার কাছে স্টাডির একটা অংশ নিজের বাচ্চারাই, তো দেখলাম যে তারা ছোটবেলা থেকে তাদেরকে যে বইগুলো ধরিয়ে দিলাম, তারপর তারা বইটাকে খুব ভীষণ ভালোবাসে, বই পড়তে পছন্দ করে। কিন্তু আমাদের দেশের সব সাহিত্যের মধ্যে না আমি একটা অদ্ভুত ব্যাপার পাই, সবিরোধ, যে জাতিগতভাবে নীতি নৈতিকতার চর্চা নেই, কিন্তু যখন কথা বলে, লেখে, তখন মনে হয় এই লোকটা নিপাট নীতিবাদী মানুষ, সমাজে নীতি প্রতিষ্ঠা করার জন্য ছাড়া কোনো চর্চা নাই। মানে আমাদের লেখকদেরও বলছে যে তাদের সমস্ত দায় যেন গল্পের মধ্যে শিশুদের নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। এদের যে আনন্দ চর্চা, এবং দেখবেন যে এই আনন্দ দিতে গিয়ে হুমায়ুন আহমেদ যখন তার সাহিত্যে তো বিপুল আনন্দের ভান্ডার, তাকে একটা লেখক বড় গোষ্ঠী তাকে কোণঠাসা করে দিল। আর আমরা তো জানি যে সাহিত্য প্রধান কাজই বলা ছিল যে আনন্দ দান। তো রিডিং ফর প্লেজার তো একটা আমরা এসেই পড়ছিলাম স্কুলে, কিন্তু ওইটা একটা জাতির ভিতর যে আনন্দের, আপনি পাঠের আনন্দ না দিতে পারেন, বাচ্চাদেরকে তো আপনার শুরু থেকে এত নীতি নৈতিকতা শিক্ষার দরকার নেই। এবং নীতি নৈতিকতা শিক্ষা আমরা আমাদের আচরণ দিয়ে শেখাই বাচ্চাদেরকে, তাই না? আমরা আমাদের আনন্দের মধ্যে দিয়ে সে গ্রহণ করবে নৈতিকতা বোধটা, সেটা প্রয়োজন। আমি বেসিক্যালি নীতি নৈতিকতা শেখানোর পাঠ্য বইয়ের মধ্য দিয়ে আমি এটার ঘোর বিরোধী। আমি মনে করি যে মানুষকে প্রথমত কাউকে যদি আনন্দ উপভোগ করতে শেখান, কাউকে যদি বিউটি আইডেন্টিফাই করতে শেখান, কেউ যদি একটা সুন্দর প্রজাপতি দেখে সে মনে করে যে তার সকালটা, আজকের দিনটা ভালো হয়ে গেল, তাহলে সে কখনো ক্রিমিনাল হতে পারে না। এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাসের জায়গা। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের ভিতরে তো সৌন্দর্য চেতনা নাই। এই যে একটু আগে তুমি চলচ্চিত্র বলছিলে, সেটার জন্য কিন্তু আমাদের ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে না। এই জায়গাটা তো আমার, এবং আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছিলাম, ভালো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কিন্তু আমরা আসলেই খুব পাইনি একদম বলা যায়। আমি বলছি যে আবারও ধরেন আপনার চলচ্চিত্রের কোনো ভালো চলচ্চিত্রের ফাউন্ডেশন নেই,
এভারেস্ট চলচ্চিত্রের একটা জায়গা তৈরি হয়নি। আপনি একটা মুক্তিযুদ্ধের ভালো সিনেমা পাবেন না, সেটাই শুধু মুক্তিযুদ্ধ সিনেমাটা ভালো হবে আর সব সিনেমা খারাপ হবে। আমি বলতে চাচ্ছি যে ভালো চলচ্চিত্র তো হয়নি, এবং আমার মুক্তিযুদ্ধে যাও আমরা গল্প উপন্যাস কিছু পাই, কিন্তু চলচ্চিত্রে একদম শূন্য হয়ে আছে জায়গাটা। চলচ্চিত্রে ওই জায়গাটা আমাদের আসেনি। আমরা চলচ্চিত্রের জায়গাটাতে আমরা চাই অন্তত বাংলাদেশে এভারেস্ট গুড যে সিনেমা আমরা বলি, সেই ধারার অনেকগুলো সিনেমা একসঙ্গে আসবে। তো থিয়েটার সিনেমাটা আমাদের মনে 80 বা 90 দশক পর্যন্ত বলতে পারি যতটুকু ছিল, কিন্তু খুব দুঃখের বিষয় যে এখন চলচ্চিত্রেরই যুগ কিন্তু, কারণ আপনি দেখবেন যে এত মিডিয়া এসছে চলচ্চিত্রকে সাপোর্ট করার জন্য, এত টেকনোলজি, এবং গ্লোবাল অডিয়েন্স, এখন কিন্তু চলচ্চিত্র ইন্টারন্যাশনালি আপনি রিলিজ দিতে পারেন। তো আমার মনে হয় যে আমরা সিনেমাটোগ্রাফির উপর যতটা জোর দিচ্ছি, কিন্তু সেই ভাবে আমরা কন্টেন্ট, মানে একটা অসাধারণ কন্টেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে যাব বা আমারকে আন্দোলিত করবে, আমরা কিন্তু আসলে। তবে খুব আশার কথা যে আমরা আবার এই দু একটা আশার আমরা বীজ দেখেছি গত কয়েক বছরে, ছোট ছোট আশা জ্বলে উঠছে কোথাও কোথাও, যে আমাদের ইয়াং ডিরেক্টর যারা আছেন তাদের চিন্তা দেখলাম চেঞ্জ হয়ে গেছে, এবং তাদের প্রজেকশন স্টোরি নানান দিক থেকে। তো আমার মনে হয় যদি এই একসঙ্গে একটা বড় ফোর্স আসে, একজনের পক্ষে তো পরিবর্তন সম্ভব না। এটা আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে আসলে পৃষ্ঠপোষকতা বোধহয় একটা বড় বিষয়। এই বিষয়টাও বোধহয় আমাদের ভালো যারা মেধাবী তারা বোধহয় পাচ্ছে না। এটা আপনার এটাও ভাবতে হবে, এটার সঙ্গে মানে আমরা শেষ দিকে যদি এই আলোচনাটা দিয়েও করি তা তো খারাপ হবে না, যে আমাদের চলচ্চিত্র বলেন, সঙ্গীত বলেন, সাহিত্য বলেন, এইখানে একটা বড় সমস্যা হলো যে ভোক্তা কারা। এই ভোক্তারা আপনার নানান রকম কমোডিটি তারা কিনছে, দৈনন্দিন দেখেন যত দাম বাড়ুক পণ্যের কিন্তু বাজার নষ্ট হচ্ছে না, কিন্তু এই ভোক্তারা কোনোভাবে এখন পর্যন্ত এই মেন্টালিটি তৈরি হলো না যে একটা অডিও কিনতে হয়। নাহলে আপনি দেখবেন যে পাইরেসি যদি হয় একটা দেশে, একজন মানুষ যদি আর্টকে ফুল টাইম প্রফেশন না করে, ধরুন আমি আপনি দুজনই একটা চাকরি করে আবার লিখি, এটা খুব বড় বিষয়, কারণ আমাদের কাছে কমিটমেন্টটার কি অর্থ দাঁড়ায়? তুমি লেখককে টাকা দিতে তুমি খুব কার্পণ্য বোধ করবে, তুমি সব জায়গায় দিবে, কিন্তু লেখার যে মূল্য আছে, এটা আপনি ফিল্মের ক্ষেত্রে দেখেন যে আপনি, তাও আমি একটা জায়গায় বলি যে আমার তো লিখতে খরচ হয় না, মানে ওই অর্থ আক্ষরিক ইনভেস্টমেন্ট নাই, কিন্তু প্রত্যক্ষ ইনভেস্টমেন্ট যারা করে, একটা ফিল্ম বানাতে ধরেন 50 লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এখন এই 50 লক্ষ টাকা সে তুলবে কি করে? তার তো ইন্ডাস্ট্রি থাকতে হবে, বাংলাদেশে থিয়েটার থাকতে হবে, নানান রকম রিসোর্স থেকে তার টাকাটা আসতে হবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে এই প্র্যাকটিক্যাল জাতিগত নর্মস, যে কালচার, আমরা বলি সংস্কৃতি, আমরা নানানভাবে কালচার চর্চা করি এবং বলা হয় যে আমাদের দেশে কবিতা বা এগুলো যেন আমাদের জাতিগত রক্তের মধ্যে মিশে থাকে, কবির সংখ্যা কাকের থেকে, নানান রকম কথা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন যখন এটা কমোডিটির প্রশ্ন আসে, যখন এটা বাজার থেকে আমাকে কিনতে হয়, তখনই আমরা এই জাতি একভাবে দেখতে গেলে সম্পূর্ণভাবে শিল্প বিমুখ, এরা এটাকে কখনোই পণ্য মনে করে না। তো এই জায়গাটাতে সার্ভাইভ করতে হলে আমাদেরকে অন্তত আপনার 100 জন সিঙ্গার, 100 জন ফিল্ম মেকার, 100 জন রাইটার, বেশি না কিন্তু 4 থেকে 500 জন, এই 17 থেকে 18 কোটি মানুষ আছে, এই 500 জনকে আপনাকে সার্ভাইভ করাতে হবে আপনাদের মাধ্যমে, আপনাদের সবার প্রচেষ্টার মধ্যে দিয়ে এই 500 জন আপনাকে প্রোভাইড করবে। কিন্তু এই যে আমরা সবাই অন্যান্য প্রফেশনে আছি পার্ট টাইম, প্যাশন থেকে, তোমার শিল্প সাহিত্য তোমার পুরো জীবনটা চায়, এটা পার্ট টাইম কিছু নয়, মানে একদম তোমাকে সর্বক্ষণিকই সে তোমার মনোযোগ আকর্ষণ করে। সেই জায়গাটাতে আমরা আসলে ব্যর্থ হয়েছি, আমাদের পৃষ্ঠপোষকতার অভাব অবশ্যই রয়েছে, মানসিকতার দৈন্যতা তো অবশ্যই, আমাদের রাষ্ট্র তো কখনো মনে করে না। আমি রাষ্ট্রটাই পৃষ্ঠপোষকতা হিসেবে বলতে চাচ্ছি। আসলে আবার ওই রাজনীতিতে চলে যেতে হবে আমাদের, যদি দুর্নীতি এত রন্ধে রন্ধে থাকে তুমি পৃষ্ঠপোষকতা দেবে কোত্থেকে? কারণ পুঁজি তো তোমাকে অন্যভাবে খেয়ে ফেলছে, মানে আসল জায়গাগুলো, মানে সুকুমার বৃত্তির জায়গাগুলোই তো আমাদের ধ্বংস করে ফেলছে। এইটুকু বলেই আমি আরেক মিনিট ফ্লোর নেই, যে পুঁজি দেখবেন সবসময় শিল্প সাহিত্যে পৃষ্ঠপোষকতা করেছে। একসময় আলা হলো কিন্তু সে রাজসভার কবি হিসেবেই কাজ করেছেন আরাকান রাজ্যের। আমাদের মধ্যযুগ থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে দেখা যাবে যে রাজারা কিন্তু কবিদেরকে এই পৃষ্ঠপোষণা করেছে, এবং বিশ্বে নানান জায়গায় পুঁজিপতিরাই আমাদের আর্টে বিশেষ করে, আসলে আমি বলতে চাচ্ছিলাম দুর্বৃত্তায়ন, যে জিনিসটাকে আমরা বলি পুঁজির দুর্বৃত্তায়ন যাচ্ছিলাম, আমাদের দেশে একটা পুঁজি, এত বড় বড় প্রতিষ্ঠান সবার, কারো দেখবেন না আলাদা করে, হয়তো বেঙ্গলের মতো, যেটা কালিয়াকলম বেঙ্গল একটা ইনস্টিটিউশন আছে, মানে সেরকম প্রত্যেকের যে আছে, কেউ যদি আপনি একটা স্পন্সরশিপের জন্য যান যে একটা এক্সিবিশন হবে কারো কাছে, আপনি হেল্প পাবেন না। আমাদের পুঁজির যে আনহেলদি যে এক্সপ্লোরেশন, যদি বিকাশ বলি, বিকাশ তো হয় না, আনহেলদি ইউটিলাইজে বলবো আমি, যে পুঁজির একটা দায় আছে। আমি মনে করি পুঁজির সঙ্গে একটা আপাতত ক্ল্যাশ তো আছেই আমাদের শিল্পে, কিন্তু পুঁজির একটা দায় আছে, তারও একটা কমিটমেন্ট আছে শিল্পে, সমাজের প্রতি। তো পুঁজির সুস্থ বিকাশ না হলে আপনি তার কাছে কোন কমিটমেন্টে যাবো? কারণ সে তো ওই যে আমি একটু আগে বলছিলাম যে দুর্বৃত্তায়ন যেটাকে আমরা বলি, বা দুর্নীতিটাকে সে অন্যভাবে কাজে লাগিয়ে অন্য মুনাফা অর্জনের দিকে সে যাচ্ছে, সে কিন্তু শিল্প সাহিত্যের দিকে কিন্তু কেউ আসছে না, আসতে চাচ্ছে না। এটা আমাদের
একজন পুলিশ অফিসার, একজন আমলা, একজন, এটা আসলে আমাদের মানসিক জন্যই গোল হচ্ছে রাতারাতি ধনী হয়ে যায়, এবং কিভাবে যেন হয়েও যায়। আমরা একটু উপন্যাসের কথা বলতে চাচ্ছি। একটু আগে তুমি বলছিলা যে আমাদের ছোট গল্প নানাভাবে বিকশিত হয়েছে, বৈচিত্র্য এনেছে, উপস্থাপনেই বলি, বিষয়ই বলি। উপন্যাসের ক্ষেত্রে আসলে কতটুকু ঘটেছে? তোমার একটা উপন্যাস আমরা দেখেছি, তিমির যাত্রা, এবং শুনতে পাচ্ছি তুমি বোধহয় এই বই মেলায় একটু উপন্যাস আনবে। আমার মনে হয় যে উপন্যাস সাহিত্যটা তুলনামূলকভাবে, আমি পাঠক হিসেবে বলবো, পাঠক হিসেবে স্বাধীনভাবে বলতে চাই, এটা উপন্যাসের ক্ষেত্রে আমি একটু তুলনামূলকভাবে হতাশ। কারণ দেখবেন যে আমাদের যা শ্রেষ্ঠ, যদি উপন্যাসের ক্ষেত্রে বলি, সেটাও 60 থেকে 70 দশকের লেখকদেরই লেখা। কারণ আমাদের জেনারেশন এসে আমরা ভালো উপন্যাসিক, শক্তিমান উপন্যাসিক এবং উপন্যাসিক হিসেবেই প্রতিষ্ঠিত, মানে অন্যান্য নানান লেখালেখির মধ্য দিয়ে না। এই লেখকের সংখ্যা কম, আছে কম। তো আমার মনে হয় যে উপন্যাসটা, আমি কেন জানি না, এবং আমাদেরও কিন্তু উপন্যাসেরই কিন্তু বেশি পাঠক ছিল এক সময়, এখনো আছে আমার ধারণা। এখনো ছোট গল্প বা কবিতার থেকে বা প্রবন্ধের থেকে উপন্যাসের পাঠক বেশি। তো আমি জানি না কেন আমাদের দেশে উপন্যাসেরটা, যেভাবে সুনীল, সমরেশ বসু বা এরকম যারা দেখি উপন্যাসিক হিসেবেই তো তারা প্রখ্যাত, বা দেবেশ রায়ের মতো উপন্যাসিক আমাদেরও আছেন 60-70। আমরা এই সময় আমরা এই শাহিন আক্তারের দু একটা ভালো উপন্যাস আমরা দেখেছি, যেমন ময়ূর সিংহাসন, বা আমরা যদি তালাশ বলি, আমাদের ওই তাদের জেনারেশন 80s এর যারা ছিলেন প্রমিনেন্ট এখন লেখক, তাদের আছে, প্রত্যেকেরই আছে। কিন্তু আমি বলছি যে সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেকেরই মানে ওইভাবে আমরা উপন্যাসটাকে সমৃদ্ধ করতে পারিনি। উপন্যাসের জায়গা আরো আমার মনে হয় যে সমৃদ্ধ যতটুকু হয়েছে আরো কাজ করা, বিশেষ করে তাদের না, কারণ তারা তো লিখছেন, এই শাহিন আপার কথা বললেন, নাসিম জাহান আপা বা আহমদ মোস্তফা কামালদের জেনারেশন। আমি বলছি একবার আমার জেনারেশন, আমরা আরেকটু যদি উপন্যাসে সিনসিয়ার হই, তো এইখানে মুশকিল। এটা কি পাঠক কমে যাচ্ছে উপন্যাসে? তোমার কি এরকম মনে হয়? মোটেও না। আচ্ছা, তাহলে তো অবশ্যই কাজ করার জায়গা রয়েছে। আমরা নিশ্চয়ই আশা করি যে আগামীতে উপন্যাসে হয়তো আরেকটু মনোযোগ আসবে, তোমরাও হয়তো দিবে, আশা করি। আচ্ছা মুজাফফর, আমরা অনেক কথা বললাম, তবে একটা বিষয় বাকি রয়ে গেল, অনুবাদ নিয়ে কথা। তুমি অনুবাদ নিয়ে অনেক কাজ করো। আমি বিশ্ব সাহিত্য থেকে যে আমাদের অনুবাদ বাংলায়, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, প্রচুর হচ্ছে, এবং কিন্তু আমাদের যে সাহিত্য, মানে বাংলা থেকে যে ইংরেজি, এই জায়গাটাতে আমাদের একটা বড় ঘাটতি রয়েছে। এটা কি আমার মনে হয়, এটাও আমার সমষ্টিগতভাবে ড্রাইভটা দিতে হবে, যে আপনি লিখবেন, আপনি একটা ভালো গল্প লিখতে পারবেন, সেটাই আপনার কাছে প্রত্যাশা। কিন্তু আপনি আবার অনুবাদক জোগাড় করা, সেটা নানান রকম যে মেকানিজম করা, এটা তো আপনার দ্বারা হবে না, বা আমরা প্রত্যাশা করতে পারি না। তো সেই জন্য আমার মনে হয় আরেকটা থার্ড পার্টি, এবং অনুবাদকেরও কাজ না শুধু অনুবাদ করে তিনি নিজেই এজেন্সি খুঁজে বেড়াবেন ইন্টারন্যাশনালি। যেন হান ক্যাং একটা বেস্ট এক্সাম্পল, যে তার অনুবাদ হলো 2016-17 সালের দিকে, আমরা দেখলাম 23 সালে 24 সালে এসে তিনি নোবেল পেয়ে গেলেন। মানে এই উদাহরণটা দিচ্ছে এই জন্য যে এত অল্প সময়েই কিন্তু ইন্টারন্যাশনালি তিনি অ্যাটেনশন ড্র করলেন। তো আমার মনে হয় যে বাংলাদেশে অনুরূপভাবে আমাদের একটা থার্ড পার্টি, আমাদের দেশে তো কোনো এজেন্সি কিছুরই তৈরি হয়নি, তো বিদেশি যাদের সঙ্গে লিয়াজো তৈরি করে আমাদের ভালো কাজগুলোকে অনুবাদ করে বাইরে প্রচারের ব্যবস্থা করতে পারেন, প্রকাশের, সেই জায়গা থেকে আমাদের একটা থার্ড পার্টি আসতে হবে। এই থার্ড পার্টিটা কারা হবে? এটা কি সরকার আশা করছো, নাকি না বেসরকারি কোনো উদ্যোগ, আমি বা ব্যক্তিগত কোনো উদ্যোগ? যে কোনো ভালো কাজে, মানে এটা খুব দুঃখের সাথে বলতে হয়, আমি চাই যত সরকার কম থাকে ততই ভালো। যখনই সরকার ঢোকে তখনই তাদের নিজস্ব লোকজন সিলেক্ট করে কাজগুলো হয়, তাতে অনেক ভালো কাজ মূল্যায়িত হয় না, সেটা যে গভর্নমেন্টই থাকুক। সেই জন্য বলি এটা থার্ড পার্টি, মানে যারা একটা এজেন্সি থাকবে, যাদের এটার সাথে ইন্টারেস্ট থাকবে প্রফেশনালি, যারা এটা থেকে আর্ন করবে, সেই জায়গাটা তৈরি হতে হবে। কারণ এটা পেশা, প্রফেশনালি ডিল না করলে আবারও এটা নষ্ট হতে বাধ্য। তোমরা তো একটা কাজ করছো ট্রান্সলেশন ফাউন্ডেশন থেকে। আমরা ফাউন্ডেশন থেকে চেষ্টা করছি, আমরা সোফার মেক্সিকান ট্রান্সলেশন ফাউন্ডেশনের সঙ্গে বা আমেরিকান ট্রান্সলেশন ফাউন্ডেশনের সঙ্গে আমরা একটা লিয়াজো বা একটা মৌ তৈরি করেছি আমরা ইনফ্যাক্ট। তো আমার মনে হয় যে আমরা যেটা করছি, যে আমাদের আরো পর্যাপ্ত সাউথ এশিয়ানও বোধহয় আমাদের একটা করা দরকার, সাউথ এশিয়ান বা এশিয়ান ভিত্তিক যদি আমরা করতে পারি। এশিয়ানে আমাদের বড় ডমিনেন্স তো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো আমরা যদি, আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে আমাদের কি করে কাজ করতে পারি, ইন্ডিয়ার সঙ্গেও যারা খুব বড় পাবলিশার আছে তাদের সঙ্গেও, সব মিলিয়ে আমাদের এখানে দেখবেন ইন্টারন্যাশনালি কোনো প্রকাশনার কোনো সেন্টার কিন্তু ঢাকায় নেই, সবকিছু তো দিল্লির ওখানে আছে, আপনি পেঙ্গুইন বলেন, হারপার কলেজ বলেন। তো ঢাকাকে আমার মনে হয় যে আমরা যাতে আরেকটু আমরা নিজেদের মতো করে কিছু জায়গায় সেন্টার করতে পারি, আমরা সেই সাপোর্টটা তাদের দিতে পারি, তারা তো এমনি আসবে না। তো আমার মনে হয় সেই ক্যাপাবিলিটি আমাদের, বা বাজারও তৈরি করা। আমার মানে উপন্যাস বা আমার গল্প তখনই তো করতে আগ্রহ হবে যখন এটা আসলেই বিশ্ব মানের হবে, মানে বিশ্বমানের আমি বলতে চাচ্ছি যে বিশ্বে ছড়িয়ে পড়ার মতো হবে। সেটা আমার মনে হয় সেই ধরনের কাজ আমাদের আছে। এটা জাস্ট একটা
পরিকল্পনার অভাব, এক্সিকিউশনের অভাব, এবং সেটা আমরা আশাবাদী হতে পারি যে অবশ্যই আমরা আশাবাদী, এবং তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে আসলে হয়তো আমাদের যে ভালো কাজগুলো, আমরা একটু অনেক কথাই আসলে এত অল্প পরিসরে তো আসলে আলোচনা করা যায় না, দীর্ঘ আলোচনার বিষয়। একটু আগে আমরা বলছিলাম যে বিশ্ব সাহিত্যে যারা পুরস্কার পেয়েছেন, যেমন আমাদের হাসুলিবাগের উপকথা, সেটি কিন্তু ওই যে চিনু আচেবের কি ফলস থিং ব্যাপার থেকে কিন্তু থিংস ফল অ্যাপার্ট থেকে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা হয়তো পারিনি। যাই হোক, আমরা নিশ্চয়ই আগামীতে আরো অনেকক্ষণ আলোচনা করব। সুপ্রিয় বন্ধুগণ, আমরা মুজাফফরের সাথে এতক্ষণ আলোচনা করলাম। আমাদের আলোচনায় বাংলাদেশের সাহিত্য, বিশ্ব সাহিত্য, নানা বিষয় উঠে এসেছে, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়তো আলোচনার সবটুকু আমরা শেষ করতে পারিনি, আরো অনেক আলোচনা রয়ে গেছে। আমরা মুজাফফরকে নিশ্চয়ই আবারও পাবো আমাদের মাঝে, অতিথি হয়ে আসবেন। আমরা সে সময় হয়তো আরো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা।